দেখো আমরা দেখেছিলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের বেঞ্জিন বলয়ে যদি এই চারটা মূলক থাকে OH NH2 Cl CH3 তাহলে কি হয় এসি না বেঞ্জিন বলয়ে যদি এই OH NH2 Cl এবং CH3 এই চারটা মূলক থাকে তাহলে কি হয় আমাদের বেঞ্জিন বলয়ের অর্ধ এবং প্যারা অবস্থানগুলোতে কি চলে আসে মাইনাস চলে আসে মানে অর্ধ প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আচ্ছা ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে OH NH2 Cl CH3 এটা সবাই কি করে লোন পেয়ার ইলেকট্রন বেঞ্জিন বলয়ে ছেড়ে দেয় লোন পেয়ার ইলেকট্রন বেঞ্জিন বলয়ে ছেড়ে দেয় এতে করে কি হয় অর্ধ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি পায় আর এই প্রভাবটার নাম কি ধনাত্মক মেসোমারিক প্রভাব। বেঞ্জিন বলয়ে যদি মুক্তজোর ইলেকট্রন প্রবেশ করে ওকে এই প্রভাবটার নাম কি এই ইলেকট্রনীয় প্রভাবটার নাম কি ধনাত্মক মেসোমারিক প্রভাব। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় প্লাস M দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা এরপরে আমরা যেটা বললাম এখন যেহেতু বেঞ্জিন রিংয়ের এই অর্ধ প্যারা অবস্থানগুলোতে নেগেটিভ চার্জের যে ঘনত্ব এটা বেশি ওকে এতে করে কি হবে আমাদের যে ইলেকট্রোফাইলগুলো আছে ইলেকট্রোফাইল কারা যারা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে কি ইলেকট্রোফাইল যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা কি ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলগুলো কি করবে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে সেখানে গিয়ে সে কি করবে আক্রমণটা করবে। এই জন্য ইলেকট্রোফাইলগুলা অর্ধ প্যারা অবস্থানে আক্রমণ করবে আচ্ছা ইলেকট্রোফাইল যে অর্ধ প্যারা অবস্থানে আক্রমণ করতেছে কাদের জন্য করতেছে এদের জন্য না OH NH2 Cl CH3 এরাই তো কি করছে এরাই তো হচ্ছে যে অর্ধ প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় রাখছে ঠিক আছে। এরা চারজন এখানে কি করলো এদের রোলটা কি এরা হচ্ছে কি নজর করেন ওকে তাহলে এরা চারজন কি করলো অর্ধ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় রাখলো তাইলে এরা চারজন অর্ধ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধির মাধ্যমে তারা ইলেকট্রোফাইলগুলোকে নির্দেশ করলো ইলেকট্রোফাইলগুলোকে ডিরেক্ট করলো যে দেখো ভাই আমি অর্ধ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় রাখছি তোমরা অর্ধ প্যারা অবস্থানে গিয়ে কি করো আক্রমণ করো কথাটা বুঝতে পারছো ওকে তাহলে এরা হচ্ছে ডিরেকশন দিবে এই চারজন কাদেরকে ডিরেকশন দিবে ইলেকট্রোফাইলদেরকে ডিরেকশন দিবে যে দেখো ভাই আমি অর্ধ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় রাখছি এখানে মাইনাস আমি বাড়ায় রাখছি তাহলে তোমরা কি করো যেহেতু তোমাদের ইলেকট্রন প্রয়োজন তোমরা এখন এই জায়গাগুলো দিকে কি করো আক্রমণ করো ঠিক আছে। তাহলে এই যে চারজন OH NH2 Cl CH3 এদের চারজনকে আমরা এখন থেকে বলবো অর্ধ প্যারা নির্দেশক এদেরকে বলবো অর্ধ প্যারা নির্দেশক ঠিক আছে। দেখো এখানে কে এখানে তোমার OH NH2 তারপরে Cl তারপরে CH3 এরা চারজন কি দিলে অর্ধ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে
দেখ তোমার এটা এদেরকে কি বলবো অর্থ প্যারা নির্দেশক কেন কারণ এরা কি করে এরা ইলেকট্রোফাইলকে নির্দেশ করে কোথায় অ্যাটাক করার জন্য অর্থ প্যারা অবস্থানে অ্যাটাক করার জন্য ঠিক আছে কারণ এরা যদি বেনজিন রিংয়ে না থাকতো তাহলে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানগুলোতে মাইনাস চার্জ আসতো না ঠিক আছে ফলে ইলেকট্রোফাইলও সেখানে আক্রমণ করতো না এবার শোনো এবার অর্থ প্যারা নির্দেশক চিনার উপায় বলে দিই শর্টকাট বলে দিই তুমি কিভাবে একটা মূলক দেখি বলতে পারবে এটা কি অর্থ প্যারা নির্দেশক কিনা দেখো এবার অর্থ প্যারা নির্দেশক চিনার উপায় দেখো উপায়টা কি দেখো তুমি যে লক্ষ্য করবে এখানে যে বেনজিন রিংয়ের সাথে কোন পরমাণুটা বেনজিন রিংয়ের সাথে কোন পরমাণুটা হচ্ছে যে সরাসরি যুক্ত বেনজিন রিংয়ের সাথে কোন পরমাণুটা সরাসরি যুক্ত তাহলে বলো এখানে বেনজিন রিংয়ে অক্সিজেন ডিরেক্টলি অ্যাটাচড ঠিক আছে এখানে কি অ্যাটাচড নাইট্রোজেন এখানে কি অ্যাটাচড কার্বন এখানে কি অ্যাটাচড অক্সিজেন এখানে কি অ্যাটাচড নাইট্রোজেন ঠিক আছে তুমি দেখবা যে বেনজিন রিংয়ে কোন অ্যাটমটা সরাসরি অ্যাটাচড তাহলে আমাদের রুল হচ্ছে বেনজিন রিংয়ে যেই পরমাণুটা সরাসরি যুক্ত থাকবে ওই পরমাণুতে যদি সবগুলো একক বন্ধন থাকে সবগুলো কি থাকে একক বন্ধন থাকে তাহলে ওই মূলকটা হবে তোমার অর্থ প্যারা নির্দেশক যেমন অক্সিজেন দেখো এক হাত সিঙ্গেল হাত নাইট্রোজেন দেখো সিঙ্গেল ঠিক আছে কার্বন দেখো সিঙ্গেল অক্সিজেন দেখো সিঙ্গেল হাইড্রোজেন দেখো সিঙ্গেল ঠিক আছে এই জন্যই তো বললাম আমরা বেনজিন বলয়ের সাথে যে পরমাণুটা সরাসরি যুক্ত তাকে কনসিডার করব এখানে কার্বন তো বেনজিনের সাথে কোনো কানেকশন নেই বুঝছো আমার কথা ওকে তো আশা করি বুঝছি ইজি ঠিক আছে ওকে তাহলে এখানে তুমি আশা করি বুঝতে পারছো যে এই পুরা অর্থ প্যারা নির্দেশকের কাহিনীটা কি
তাহলে এখানে তোমাকে যে বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে, কয়েকটা পয়েন্ট এগুলো শুধু গুছিয়ে লিখে দিচ্ছি এখানে। এগুলাই তুমি হচ্ছে প্যারা আকারে পরীক্ষা লিখবে, ঠিক আছে? এখানে পয়েন্ট আকারে লিখছি, তুমি এক্সাম হলে আবার পয়েন্ট আকারে লিখবে না, তখন তুমি প্যারা আকারে লিখবে একটার পর একটা। তো সবার প্রথমে কি বলো, বেঞ্জিনে যদি এই মৌলগুলো থাকে এরা কি করবে সবাই? বেঞ্জিন বলয়ে কি ঠেলে দিবে? মুক্ত জোর ইলেকট্রন ঠেলে দিবে, ঠিক আছে? নাম্বার 1। তাহলে এই যে মুক্ত জোর ইলেকট্রন বেঞ্জিন বলয়ে প্রবেশ করলো, এই ইলেকট্রনীয় প্রভাবটার নাম কি? ধনাত্মক মেসোমারিক প্রভাব। কি দিয়ে প্রকাশ করা হয়? প্লাস এম। এতে করে কি হবে? বেঞ্জিন বলয়ে যে অর্থপ্যারা অবস্থানগুলো আছে এই অবস্থানগুলোতে কি বৃদ্ধি পাবে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এর ফলে যে ইলেকট্রোফাইলগুলো আছে, ইলেকট্রোফাইলগুলো তো ইলেকট্রন ঘাটতি থাকে, তাদের কি দরকার? ইলেকট্রন প্রয়োজন। তাহলে যেখানেই তারা ইলেকট্রন দেখবে অতিরিক্ত পরিমাণে আছে সেখানে তারা কি করবে? অ্যাটাক করবে। তাহলে ইলেকট্রোফাইলগুলো দেখবে, আচ্ছা ঠিক আছে, অর্থপ্যারা অবস্থানগুলোতে কি বেশি? ইলেকট্রন ঘনত্ব বেশি, ঠিক আছে, আমি যে ওখানে কি করি? আক্রমণটা চালাই, আক্রমণ করে নতুন যৌগ কি করি? তৈরি করি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। তাহলে অর্থপ্যারা নির্দেশক চেনার উপায় কি বললাম? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, সাবধান। একটা এমসিকিউ তুমি পাবাই তোমার এই কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, একটা এমসিকিউ আসবে, নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে? ওকে, তাহলে কি বলবে? কনসেপ্টটা কি? যে বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত পরমাণুতে যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তাহলে সেটা কি? অর্থপ্যারা নির্দেশক। দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে কি, এটা আমরা এখন করিনি, এটা আমরা করবো কিছুক্ষণ পর। ক্লিয়ার হলো সবার? ইজি না জিনিসটা? ঠিক আছে, আচ্ছা ওকে। এখন চলো আমি তোমাদেরকে একটা বিক্রিয়া দিয়ে দেখাই যে কিভাবে জিনিসটা কাজ করে। দেখো সবাই মনোযোগ দিয়ে। ধরো তুমি ফেনল নিবা, এটা হচ্ছে আমাদের ফেনল। ফেনলের সাথে তুমি হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিবা। কার বিক্রিয়া? দেখো সবাই, ফেনলের সাথে বলতে তুমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিবা। নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখবো, এখন থেকে ভেঙে লিখবো, HO বন্ড দিয়ে কি NO2, মানে HNO3, ঠিক আছে না? HNO3। এখানে তোমার নিতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এবার লক্ষ্য করো, তুমি যদি এই বন্ধনটাকে মাঝখান থেকে ভেঙে ফেলো, এই বন্ধনটাকে তুমি কি যদি মাঝখান থেকে ভাঙো তাহলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে HO নেগেটিভ, আর কি উৎপন্ন হবে বলতো? NO2 পজিটিভ না? যদি বন্ধনটাকে মাঝখান থেকে ভাঙি তাহলে একটা প্লাস একটা কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস না? তাহলে বলো তো এই যে NO2 প্লাস জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এইটা কি হিসেবে কাজ করবে? এইটা কি হিসেবে কাজ করবে? এইটা কি হিসেবে কাজ করবে? এই বিক্রিয়ার জন্য ইলেকট্রো ফাইল হিসেবে কাজ করবে, বিকজ এটার মধ্যে কি আছে? প্লাস আছে, ঠিক আছে? প্লাস আছে। বলে কি হবে? এই যে ইলেকট্রোফাইলটা এটা কি করে? একবার অর্থ অবস্থানে গিয়ে আক্রমণ করবে, আরেকবার কি প্যারা অবস্থানে গিয়ে আক্রমণ করবে। তাহলে অর্থ অবস্থানে আক্রমণ করলে একটা যৌগ তৈরি হবে, প্যারা অবস্থানে আক্রমণ করলে কি আরেকটা যৌগ তৈরি হবে। তাহলে এখানে তোমার দুইটা যৌগ পাওয়া যাবে, কিন্তু একটা NO2 যুক্ত হবে অর্থ অবস্থানে, এই যে অর্থ অবস্থানে যুক্ত হবে, আর কিছু NO2 যাবে প্যারা অবস্থানে। মানে এখানে একটা আর সাথে পানি উৎপন্ন হয়, এটা আমরা জরুরি জানি না, সব জৈব বিক্রিয়াতে পানি উৎপন্ন হয়। এটা কি উৎপন্ন হলো? দেখো, একটা অর্থ অবস্থানে অ্যাটাক করলো তাহলে অর্থ উৎপাদ, আরেকটা কি প্যারা অবস্থানে অ্যাটাক করে কি প্যারা উৎপাদ। এগুলো কেমনে হয় না, এগুলো মেকানিজম পরে শিখাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে 3-4টা স্টেপে এগুলো হয়। আমি এগুলো তোমাকে উৎপাদ লিখে দিলাম সরাসরি, ঠিক আছে? জৈব বিক্রিয়া অনেক সহজ, অজৈব বিক্রিয়া কঠিন। জৈব বিক্রিয়া সহজে প্রেডিক্ট করা যায় কি আসবে, তুমি যদি মেকানিজম বুঝো তুমি বলে দিতে পারবে কি উৎপন্ন হবে। কিন্তু অজৈব বিক্রিয়াতে কোনো কিছু প্রেডিক্ট করা যায় কি না, কি তৈরি হবে তুমি বলতে পারবে না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তোমার কি অর্থ নাইট্রোফেনল, ঠিক আছে? মূল যৌগটা কি ছিল? ফেনল। মূল যৌগটা ছিল ফেনল,
এখন এই যোগটার নাম কি হবে? এখানে অর্থ অবস্থানে একটা কি যুক্ত হয়েছে? NO2 যুক্ত হয়েছে না? তাহলে এই যোগটার নাম কি হবে? অর্থ অর্থ নাইট্রোফেনল। নাইট্রোফেনল তাহলে এটার নাম বলতে পারো তোমরা? প্যারা নাইট্রোফেনল। প্যারা অর্গানিক যুগের নামকরণও কিন্তু সহজ। অ্যাকচুয়ালি এই যে আমরা রেজোন্যান্স শিখতেছি, কেন রেজোন্যান্স শিখে লাভটা কি হচ্ছে আমাদের? এই যে আমরা রেজোন্যান্স থেকে আসলে এই জিনিসগুলো পাচ্ছি যে কি প্রোডাক্ট আসবে, ঠিক আছে? তাহলে এই প্রোডাক্ট বা বিক্রিয়ার মেকানিজমের পিছনের রোলটা প্লে করবে কে? রেজোন্যান্স, ঠিক আছে? বিক্রিয়া কি প্রোডাক্ট হবে এগুলো মূলত নির্ভর করবে এই ইলেকট্রনীয় ইফেক্টগুলোর উপরে। তাহলে আরেকটা উদাহরণ দিই, ধরো তুমি নিলা, এবার ফেনলের বদলে ধরো তুমি টলুইন দাও। টলুইন টলুইন কোনটা? বেনজিনে কি থাকবে বলো? CH3 থাকবে। সেম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, সমস্যা নেই। কারো H2S এবারও সেম। তাহলে আমরা একটু কি দেখলাম, আমাদের যে মিথাইল মূলক এটাও কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে মিথাইল মূলক কাকে নির্দেশ করবে? মিথাইল মূলক কাকে নির্দেশ করবে? এই NO2 কে নির্দেশ করবে, ঠিক আছে? মিথাইল মূলক কাকে নির্দেশ করবে? এই NO2 কে নির্দেশ করবে যে ভাই তুমি একবার আমার অর্থ অবস্থানে গিয়ে যুক্ত হও, আবার তুমি কোথায় গিয়ে যুক্ত হও? প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হও, ঠিক আছে? তাহলে এখানে হবে CH3 অর্থ অবস্থানে একটা NO2 যাবে, আর এটা হচ্ছে কি তোমার প্যারা অবস্থানে একটা NO2 যাবে। যোগগুলোর নাম বলতে পারবা? একটা আছে, তাহলে এখানে দুইটা কি হবে? এখানে কি একটা নাইট্রিক অ্যাসিড আছে? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নাইট্রিক অ্যাসিড আছে। এর নাম কি হবে সবটা বলা উচিত, পারা উচিত। এই যোগটার নাম কি হবে? অর্থ নাইট্রো টলুইন, ঠিক আছে? এই যোগটার নাম কি ছিল? টলুইন। এটার নাম ছিল টলুইন। এই যোগটার নাম কি হবে? অর্থ নাইট্রো টলুইন। অর্থ নাইট্রো টলুইন। এটার নাম কি হবে বলো? এই এটার নাম কি হবে? প্যারা নাইট্রো টলুইন। প্যারা এই যে তোমরা প্যারাসিটামল খাও না, প্যারাসিটামলের প্যারা শব্দটা এখান থেকে আসছে, ঠিক আছে? প্যারাসিটামল প্রস্তুত করা হয় এই যৌগটা থেকে, প্যারা নাইট্রোফেনল থেকে, ঠিক আছে? ওই যে প্যারাসিটামলের প্যারাটা মূলত এই প্যারা পজিশনের কারণে এরকম নামকরণ হয়েছে। বুঝছো অ্যাকচুয়ালি কিভাবে অর্থপ্যারা নির্দেশকের বিক্রিয়া হচ্ছে? আরো বিক্রিয়া আমরা সামনে করবো, আমাদের এখনো বিক্রিয়ার জগতে ঢুকি নাই। অর্গানিকের বিক্রিয়া হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, অর্গানিকের বিক্রিয়া হচ্ছে সবচেয়ে ইজি পার্ট, ঠিক আছে? সবচেয়ে কঠিন হলো বিক্রিয়ার কৌশল বুঝা, মেকানিজম বুঝা, কেমনে কি হচ্ছে। হ্যাঁ, তুমি আমরা যখন এগুলো পরে বিক্রিয়া অংশ যাবো তখন সব বুঝতে পারবো, আমরা খুব ইজিলি বিক্রিয়া লিখতে পারবো। আচ্ছা ক্লিয়ার এটা? তাহলে অর্থপ্যারা নির্দেশকের কাহিনী শেষ। এবার লাস্ট একটা কথা বলবো আমি এখানে, সেটা হচ্ছে দেখো, মনে করো তুমি আমি এখানে জাস্ট হচ্ছে বেনজিন নিলাম, স্বাভাবিক বেনজিন নিলাম, স্বাভাবিক বেনজিন নিলাম, দেখো স্বাভাবিক বেনজিন নিলাম, ঠিক আছে? আর ধরো এখানে নিলাম ফেনল, ওএইচ নিলাম, এখানে আমরা নিলাম টলুইন, নিলাম, ঠিক আছে? এখন লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে স্বাভাবিক বেনজিন,
একটা নরমাল বেঞ্জিনের অণু যেখানে কোনো প্রতিস্থাপক যুক্ত নেই, ঠিক আছে? 6টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে। ওকে, তার মানে যেহেতু এই বেঞ্জিন বলয়ে কোনো প্রতিস্থাপক যুক্ত নাই বা কোনো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যুক্ত নাই, তাহলে এই বেঞ্জিন রিংয়ের যে কার্বনগুলো আছে, যে 6টা কার্বন আছে, কোনো কার্বনই আসলে কোনো অতিরিক্ত ইলেকট্রন ঘনত্ব থাকবে না, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনগুলো এক্ষেত্রে কি পুরো বলয়ের মধ্যে কি অবস্থায় থাকবে, সঞ্চরণশীল অবস্থায় থাকবে, বাট কোনো পার্টিকুলার কার্বনে কি এক্সট্রা ইলেকট্রন ডেনসিটি এখানে থাকবে না। তো যেহেতু বেঞ্জিন রিংয়ের কোনো কার্বনে কোনো অতিরিক্ত ইলেকট্রন ঘনত্ব আসলে থাকে না, তার মানে ইলেকট্রোফাইল তো সহজে বেঞ্জিন রিংয়ে আক্রমণ করতে চাইবে না, খুবই লজিক্যাল। যেহেতু এখানে কোনো কার্বনে অতিরিক্ত ইলেকট্রন ঘনত্ব নেই, ইলেকট্রোফাইলগুলো সহজে বেঞ্জিন রিংয়ে অ্যাটাক করতে চাইবে না, ঠিক আছে? বা অ্যাটাক করলেও একটু বেশি তাপমাত্রায় কি বিক্রিয়াটা ঘটাইতে হবে, যাতে করে বেঞ্জিন রিংয়ে কি ইলেকট্রোফাইলগুলো অ্যাটাক করে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া বেঞ্জিন রিংয়ে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে কিনা, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। বেঞ্জিন রিংয়ে কিন্তু 3টা ডাবল বন্ড আছে, বেঞ্জিন রিংয়ে 3টা ডাবল বন্ড আছে না? 3টা ডাবল বন্ড মানে কি 3টা পাই বন্ধন আছে, প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে, মোট কয়টা হলো? 3 দুগুণা 6। তাহলে বেঞ্জিন রিং কিন্তু একটা ইলেকট্রন সমৃদ্ধ একটা যৌগন, এটা প্রচুর পরিমাণে পাই ইলেকট্রন আছে বেঞ্জিন রিং এর মধ্যে। তাহলে ইলেকট্রোফাইলগুলো কি এই পাই ইলেকট্রনকে কি করতে পারবে? আক্রমণ করতে পারবে না? পারবে। তাহলে বেঞ্জিন রিংয়েও কিন্তু ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারবে, ঠিক আছে? বাট যখন বেঞ্জিনের ওয়েট চলে আসবে বা CH3 চলে আসবে, তখন এরা দুইজন থাকার কারণে কি বেঞ্জিন রিংয়ের পার্টিকুলার কিছু জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কি তুলনামূলকভাবে কি অনেক বেড়ে যাবে না? যেমন OH এর CH থাকলে কি হবে? অর্থপ্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব কি তুলনামূলকভাবে অনেক বেড়ে যাবে। ফলে কি হবে? ইলেকট্রোফাইলগুলো খুব দ্রুত গতিতে, অনেক ফাস্ট এই অর্থপ্যারা অবস্থানগুলোতে কি করতে পারবে? আক্রমণ করতে পারবে। অর্থাৎ ইলেকট্রোফাইল বেঞ্জিন রিংয়েও আক্রমণ করতে পারে, ইলেকট্রোফাইল ফেনল এবং টলুইনেও আক্রমণ করতে পারে, বাট ফেনল আর CH3 অর্থপ্যারা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইলগুলো এখানে কি এদের দুইটার মধ্যে কি করতে পারবে? সহজে কি করতে পারবে? আক্রমণ করতে পারবে। অর্থাৎ এরা দুইজন বেঞ্জিন থেকে তাড়াতাড়ি বিক্রিয়াতে কি অংশগ্রহণ করবে। তাহলে তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করার অর্থ কি? এদের দুইজনের সক্রিয়তা স্বাভাবিক বেঞ্জিন বলয় অপেক্ষা কি হবে? বেশি হবে। তাহলে তোমাদের কেউ জিজ্ঞেস করে যে বেঞ্জিন এবং ফেনলের মধ্যে কে অধিক সক্রিয়? ফেনল অধিক সক্রিয়। বেঞ্জিন এবং টলুইনের মধ্যে কে অধিক সক্রিয়? প্রশ্ন পরীক্ষায় এটাই আসবে। বেঞ্জিন এবং ফেনলের মধ্যে কে অধিক সক্রিয়? টলুইন অধিক সক্রিয়। কিন্তু এটাকে আমি শুধু এটা লিখে দিলে আমি নাম্বার পেয়ে যাব যে বেঞ্জিন থেকে টলুইন অধিক সক্রিয়। হ্যাঁ, এটা লিখলে আমি 1 নাম্বার পাবো, বাট প্রপার ব্যাখ্যাটা কিভাবে দিতে হবে? এই যে আমরা রেজোনেটিক স্ট্রাকচারগুলো আঁকলাম না, এইগুলা একে তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে যে এই রেজোনেন্সের কারণে টলুইন বেঞ্জিন থেকে কি অধিক সক্রিয়, রেজোনেন্সের কারণে ফেনল কি বেঞ্জিন থেকে অধিক সক্রিয়। তাহলে সক্রিয়তার ক্রম যদি বলি, বেঞ্জিন থেকে ফেনল অধিক সক্রিয়, বেঞ্জিন থেকে টলুইন কি অধিক সক্রিয়। তাহলে কি হবে যে বেঞ্জিন অপেক্ষা ফেনল এবং টলুইন ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বেঞ্জিন থেকে ফেনল অধিক সক্রিয়, এই সক্রিয়তা বৃদ্ধির পিছনে প্রধান ভূমিকাটা পালন করছে কে? OH। এই সক্রিয়তা বাড়ানোর পিছনে প্রধান ভূমিকা পালন করছে কে? CH3। তাহলে আমি কি বলতে পারি না এই OH, দেখো এই OH CH3 এই লিস্টে আরো আছে, আরো কে কে? NH2 Cl। আচ্ছা, Cl টা এখানে বাদ যাবে, Cl এর কাহিনীটা একটু ডিফারেন্ট।
সিএলটা বাদ দাও, এই তিনজন নাও। এই তুমি আরো একটা নিতে পারো, যেমন ধরো ও সিএইচ3 নিতে পারো এখানে তুমি, ঠিক আছে। তারপরে তুমি নিতে পারো বন্ড NH CO CH3। এই লিস্টে তুমি এদেরকে নাও। সিএলটাকে নিচ্ছি না, সিএলটা একটু ব্যতিক্রম, সিএল পড়াশোনা আমরা পরে করব। দেখো OH CH3 NH2 O CH3 NH CH3, এই যে ভাই আমি পাঁচজনকে নিলাম, এই পাঁচজন যদি বেনজিন বলয়ে থাকে, এই পাঁচজন যদি বেনজিন বলয়ে যুক্ত থাকে, তাহলে স্বাভাবিক বেনজিন অপেক্ষা এরা যুক্ত থাকার কারণে বেনজিন বলয়ের সক্রিয়তা কি কিছুটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক বেনজিন অপেক্ষা এই মনোগুলা যুক্ত বেনজিন বলয়ের সক্রিয়তা কি হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে লিস্টে যে পাঁচজন নিলাম, এরা পাঁচজন কি বেনজিন বলয় সক্রিয়কারী মূলকেরা, ঠিক আছে। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, ঠিক আছে। এদেরকে বলা যাবে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। এবার ব্যাপারটা বুঝো, এরা একই সাথে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আবার আমি কি বলতেছি, এরা কি নির্দেশক? অর্থোপেরা নির্দেশক, কারণ এরা ইলেকট্রোফাইলকে নির্দেশ করে কোন অবস্থানে যুক্ত হবে, অর্থোপেরা অবস্থানে যুক্ত হবে। এখন দুই একটা ব্যতিক্রম ছাড়া, বুঝো, দুই একটা ব্যতিক্রম ছাড়া 99% অর্থোপেরা নির্দেশক হচ্ছে বেনজিন বলয় কি সক্রিয়কারী। আমরা বলতেছি দুই একটা ব্যতিক্রম ছাড়া 99% অর্থোপেরা নির্দেশকগুলো কি বেনজিন বলয় সক্রিয়কারী। এই জন্য অর্থোপেরা নির্দেশক বললে তুমি ধরে নিবা এরা হচ্ছে কি বেনজিন বলয় সক্রিয়কারী। এক্সেপশন দুই একটা আছে, ওই এক্সেপশনগুলো নিয়ে আমরা পড়বো। তাও অনেক বেশি এক্সেপশন না, হাতে গোনা দুই একটা এক্সেপশন আছে, ঠিক আছে। তাহলে ওই দুই একটা বাদে সব অর্থোপেরা নির্দেশক কি বেনজিন বলয় সক্রিয়কারী, ঠিক আছে। ওকে, তাহলে পরীক্ষায় কোশ্চেন অনেকভাবে আসতে পারে। নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, এভাবে আসতে পারে প্রশ্ন। অথবা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অর্থোপেরা নির্দেশক, ঠিক আছে, এভাবেও আসতে পারে এমসিকিউতে কোশ্চেন। অপশনে তুমি দেখবে এদের কি পাও, ঠিক আছে। আর অর্থোপেরা নির্দেশক চিনার উপায় তো বলে দিচ্ছি, কারণ এগুলোর বাইরেও যদি পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলোর বাইরেও মাঝে মাঝে চলে আসে, সে তুমি ওই যে রুলটা বললাম যে বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত পরমাণু যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, তাহলে সেটা কি হবে, অর্থোপেরা নির্দেশক হবে, ঠিক আছে। আশা করি এগুলো এখন থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এগুলো থেকে ভুল করা যাবে না, সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আশা করি অর্থোপেরা নির্দেশকের কাহিনী শেষ, ঠিক আছে। তাইলে আমি আরেকবার লিখে দিই, এরা হচ্ছে অর্থোপেরা নির্দেশক। অর্থোপেরা নির্দেশক, অর্থোপেরা পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন আসে যে ফেনল বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় কেন, বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে এই ফেনলের যে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা রাখছিলাম না, এইগুলো আঁকতে হবে, ঠিক আছে। এগুলা একে এই যে পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি এখানে আগের পেজে, কয়টা পয়েন্ট, 1 2 3 4 5, ঠিক আছে। এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে লিখবা। এখানে তুমি পয়েন্ট, এখানে তুমি এক্সাম হচ্ছে প্যারা আকারে লিখবা, ঠিক আছে। তুমি কি রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকবা, ঠিক আছে। আঁকার পর এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে লিখবা। তাহলে পরীক্ষায় যদি ওএইচ আসে তাহলেও সেম ব্যাখ্যা, ঠিক আছে। পরীক্ষায় ওএইচ আসলেও সেম ব্যাখ্যা, NH2 আসলেও সেম ব্যাখ্যা, CH3 আসলেও সেম ব্যাখ্যা, O CH3 আসলেও সেম ব্যাখ্যা, NH CO CH3 আসলেও কি এক্সপ্লেনেশন সবার জন্য কি সেম। একটা শিখলে দিলে কিন্তু সবার জন্য সেম ব্যাখ্যা দিয়ে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে।
এগুলা লেখার পর প্রমাণ হিসেবে তোমাকে একটা বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? কথা হচ্ছে ফাইনালি তোমাকে এরকম একটা রিঅ্যাকশন লিখে একটা প্রুফ দেখাইতে হবে। এই তিনটা জিনিস তুমি যদি এক্সামের খাতা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে 4 এর 4, বুঝছো? সুন্দর করে লিখে দিয়ে আসবা, 4 মার্কস কনফার্ম। কি এর বাইরে একটা ওয়ার্ড লিখতে হবে, এগুলো লিখে দিয়ে আসো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝছি অর্থকরণ নির্দেশ ক্লিয়ার, ঠিক আছে না? ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ভাইয়া এখানে বেনজিন থেকে ফেনল অধিক সক্রিয়, বেনজিন থেকে ইথনল অধিক সক্রিয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অর্থকরণ নির্দেশকের পর এখন আমরা আস্তে আস্তে আমাদের আরো 3টা एग्जांपल এখন আমরা করব। এই জায়গাটা এখন একটু মনোযোগ দাও, এই জায়গাটা ফোকাস করো এবার। এখন আমরা নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার দেখব। এটা একটু কঠিন, এই ফোকাস করো। চলো এবার বেনজিনে কি যুক্ত থাকবে? নাইট্রোবেনজিন। আচ্ছা, নাইট্রোবেনজিন কি? বেনজিনে কি থাকবে? NO2 থাকবে। বেনজিনে কি থাকবে? NO2 থাকবে। NO2 আচ্ছা, এবার কোনো কথা বলছেন? দেখো, বেনজিনে যদি NO2 থাকে, NO2 তুমি কিভাবে লিখবা? তাহলে নাইট্রোজেন একা দিয়ে হচ্ছে যে কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? নাইট্রোজেনের সাথে দুইটা অক্সিজেন কি করতে হবে? যুক্ত করতে হবে। তুমি কি করবা? দেখো, তুমি হচ্ছে কি করবে বলি, একটা অক্সিজেনকে ডাবল বন্ডে দিবা। দেখো, একটা অক্সিজেনকে তুমি ডাবল বন্ডে দিবা, ঠিক আছে? দিলাম। আর আরেকটা অক্সিজেনকে তুমি সিঙ্গেল বন্ডে দিবা, ঠিক আছে? দুইটা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেনকে তুমি ডাবল বন্ডে দিবা, আরেকটা অক্সিজেনকে তুমি সিঙ্গেল বন্ডে দিবা, ঠিক আছে? এখন আমরা পড়ছি না, অক্সিজেন যদি সিঙ্গেল হ্যান্ডে থাকে তাহলে অক্সিজেন কি আসে? কি আসে? মাইনাস আসে, কি আসে? মাইনাস আসে, মাইনাস আসে। আর নাইট্রোজেন দেখো কয় হাতে আছে এখানে? 4 হাত। আমরা এটা তোমাকে বলছিলাম, নাইট্রোজেন যদি 4 হাতে থাকে নাইট্রোজেন আসবে পজিটিভ চার্জ, কি আসবে? পজিটিভ চার্জ। এখানে আসবে প্লাস, ঠিক আছে? নাইট্রোজেনে আসলো প্লাস, অক্সিজেনে আসলো মাইনাস, কিন্তু ওভারঅল কিন্তু জিনিসটা নিরপেক্ষ না, কারণ একটা প্লাস একটা মাইনাস, মানে সামগ্রিকভাবে জিনিসটা নিউট্রালি আছে। চার্জ তো এখানে জিরো, নেট চার্জ কত? নেট চার্জ এখানে জিরো, প্লাস মাইনাস, ঠিক আছে? ওকে, এখন কি হবে দেখো, এখন দেখো কি হবে। দেখো, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন অপেক্ষা বেশি না? নাইট্রোজেনের কত? 3, অক্সিজেনের কত? 3.5। বিশাল একটা গ্যাপ, 3 আর 3.5 এর মধ্যে অনেক বড় একটা পার্থক্য। এখন এই অক্সিজেন কি করবে? এইখানে বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে কি আকর্ষণ করা শুরু করবে। এখন আমরা কি করব? আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে যে দুইটা বন্ধন আছে এই জায়গায়, এই দুইটা বন্ধনের থেকে একটা বন্ধনের দুইটা ইলেকট্রন আমরা কার মাথায় তুলে দিব? কার মাথায় তুলে দিব? অক্সিজেনের মাথায় তুলে দিব। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি নাইট্রোজেন থেকে বেশি, এই জন্য। তাহলে আমি দুইটা ইলেকট্রন অক্সিজেনের মাথায় তুলে দিলাম, ঠিক আছে? তুলে দিলাম। একটু ডিফারেন্সটা বুঝো। আগেরবার কি হয়েছিল? আগেরবার বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন ঢুকতেছিল না? এইবারটা উল্টাটা হবে। এইবার বেনজিন বলয় থেকে কি এই গ্রুপটা ইলেকট্রন টানা শুরু করবে। কিভাবে? আমি যদি এই দুটো ইলেকট্রন এখানে তুলে দেই তখন কি হবে? এই যে বেনজিন রিংয়ে যে পাই বন্ধনটা আছে না, এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন এবার এখানে শিফট হয়ে যাবে। তাহলে অ্যারো চিহ্নগুলো দেখো, এটা উল্টা না?
আগেরবার বেনজিন রিং এর ভিতরে কি ইলেকট্রন ঢুকতেছিল, এইবার তার উল্টা, বেনজিন রিং থেকে ইলেকট্রন কি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে না, বের হয়ে যাচ্ছে, উল্টা হচ্ছে, উল্টা হচ্ছে। এখন এটার ফলাফল কি হবে দেখো, এটা হলে কি হবে পরেরটা, দেখো এই দুটো পাই বন্ধনে আমরা হাত দেই নাই, ঠিক আছে, এই দুটো পাই বন্ধনে আমরা হাত দিই যেমন সেমন থাকবে। বলো তো দুইটা ইলেকট্রন যদি এখানে শিফট হয়ে যায় তাহলে কি হবে, নতুন একটা বন্ধন আসবে, নতুন বন্ধন আসবে না, একটা বন্ধন আগে দিয়েছিল নতুন একটা বন্ধন আসবে। আচ্ছা নাইট্রোজেন এখানে থাকবে, এই অক্সিজেন কি এটা তো সিঙ্গেল এন্ডে আছে, এখানে নেগেটিভ। দেখো এবার আমি যদি এই দুইটা ইলেকট্রন এখানে তুলে দিই তাহলে কি হবে বলো তো, তখন বন্ধন কি আর দুইটা থাকবে, বন্ধন তখন দুটার জায়গায় একটা হয়ে যাবে। আর অক্সিজেন এক হাতে থাকা মানে অক্সিজেন কি আসবে মাইনাস, অক্সিজেন এক হাতে থাকা মানে অক্সিজেন কি আসবে মাইনাস। নাইট্রোজেন এখনো দেখো কয় হাতে আছে, চার হাতই আছে, নাইট্রোজেন এখনো চার হাতই আছে, তাহলে নাইট্রোজেনে এখনো কি পজিটিভ চার্জটা মেইনটেইন থাকবে, ঠিক আছে, মেইনটেইন থাকবে। ইলেকট্রন দুটো অক্সিজেনের মাথায় আছে, আমি ইলেকট্রনগুলো শো করি না, এটি ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছে আছে, তো এখানে ইলেকট্রন শো করানো লাগে না, দরকার নেই, তুমি খালি এভাবে চার্জগুলো লিখলেই হবে। দেখো এখানে কিন্তু ঝামেলা আছে, অনেক ঝামেলা, বুঝছো, অনেক ঝামেলা কিন্তু। তাহলে কি বললাম, দুইটা ইলেকট্রন অক্সিজেনের মাথায় তোলার কারণে কি হয়েছে, বন্ধন এখন একটা হয়ে গেছে, অক্সিজেন এক হাতে চলে আসছে, এই জন্য অক্সিজেনে মাইনাস আসছে, ঠিক আছে। এই অক্সিজেন তো আগে থেকে এক হাতে আছে, ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর এই এই দুইটা ইলেকট্রন মানে বেনজিন রিং এর এই দুটো ইলেকট্রন এখন কি এখানে শিফট হয়ে গেছে, দুইটা ইলেকট্রন শিফট হওয়া মানে এখানে কি আসছে, নতুন একটা বন্ধন আসছে। বাট নাইট্রোজেন এখনো কয় হাতে আছে, চার হাতেই আছে, নাইট্রোজেন এখনো প্লাসটা থাকবে, প্লাসটা চলে যাবে না। বাট দেখো এই কার্বনের প্রবলেম হয়ে গেছে না, দেখো তো এই কার্বনটার প্রবলেম হয়ে গেছে না, এই যে কার্বনটা এটার কি একটা প্রবলেম হয়েছে না, কি প্রবলেম, এই কার্বনের ইলেকট্রন কি এখন এখানে শিফট হয়ে গেছে না, এই কার্বনের ইলেকট্রন কি এখানে শিফট হয়ে গেছে না, তার মানে এই কার্বনটা এখন কি ইলেকট্রন ঘাটতিতে ভুগবে, তো এই কার্বনে চলে আসবে কি প্লাস, এই কার্বনে চলে যাচ্ছে। আগেরবার বেনজিন রিং এর ভিতরে মাইনাস আসতেছিল না, আগের চারটা एग्जांपले আমরা দেখছিলাম যে বেনজিন রিং এ মাইনাস আসতেছিল, কিন্তু এইখানে বেনজিন রিং এ কি চলে আসছে প্লাস। আচ্ছা ঠিক আছে, প্লাস আসলো, এরপরে কি হবে দেখো, এরপরে এই প্লাসের ঘাটতিটা পূরণের জন্য, এই প্লাসের ঘাটতিটা পূরণের জন্য দেখো, এই প্লাসের ঘাটতিটা, প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি, এই প্লাসের ঘাটতিটা পূরণের জন্য কি হবে, তখন এই দুটো ইলেকট্রন এখন এখানে শিফট হবে, এই দুটো ইলেকট্রন, এই যে এই কার্বন দুটো কার্বনের মাঝখানে যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কোথায় শিফট হবে, এখানে শিফট হবে। তো শিফট হলে দেখি কি হয়, দুইটা ইলেকট্রন শিফট হওয়া মানে কি, দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি করবে, একটা বন্ধন না, এইখানে একটা বন্ধন তৈরি হবে, ঠিক আছে, বন্ধন তৈরি হবে, এই বন্ধনের গায়ে আমরা টাচ করি না, ওকে, এটা যেমন আছে তেমনই থাকবে, তেমনই থাকবে। এবার মনোযোগ দিয়ে অবজার্ভ করো, এবার কি এই কার্বনের সমস্যা হয়ে যাবে না, এই কার্বনটার সমস্যা হয়ে যাবে না, কারণ এই কার্বনের ইলেকট্রনই তো এখানে শিফট হয়ে গেছে, ঠিক আছে না, এবার কি হবে, এই প্লাসটা শিফট হয়ে এবার এই কার্বনে চলে আসবে, ঠিক আছে, প্লাসটা এখন এখানে চলে আসবে। মনে রাখবা প্লাস কখনো পাশাপাশি কার্বনে শিফট হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্লাস অলওয়েজ এক কার্বন গ্যাপ দিয়ে তারপরে কার্বন কি হবে শিফট হবে, ঠিক আছে, শিফট হবে। উপরে যা আছে সব ঠিকঠাক, উপরে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ।
নাইট্রোজেন এখানে প্লাস আছে, ঠিক আছে, উপরে কোনো চেঞ্জ নেই। এইবার দেখো, এইবার কি হবে, এবার এই প্লাসের ঘাটতিটা পূরণের জন্য এই দুটো ইলেকট্রন এবার কি এখানে শিফট হয়ে যাবে। দেখো কি হয়, তাহলে এটা ঠিক থাকবে, এই বন্ধনটা ঠিক থাকবে, ঠিক আছে। এই দুটো ইলেকট্রন যদি এখানে শিফট হয়ে যায়, এখানে কি হবে, একটা বন্ধন আসবে, ঠিক আছে। আর কি বলছিলাম, প্লাস্টিক কোথায় শিফট হবে, পাশের কার্বনে নাকি এক কার্বন গ্যাপ দিয়ে পরের কার্বনে, এক কার্বন গ্যাপ দিয়ে পরের কার্বনে শিফট হবে। এই কার্বনে আসবে না, তাহলে প্লাসটা এবার এখানে চলে আসবে, এখানে চলে আসবে। উপরে যা যা আছে সব ঠিকঠাক। প্লাস ওকে, এবার আসো ফাইনালি কি হবে, ফাইনালি এই প্লাসের ঘাটতিটা পূরণের জন্য এই দুটো ইলেকট্রন আবার এখানে চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। আর এই মাইনাস থেকে দুটো ইলেকট্রন এবার এখানে চলে আসবে, যাতে সবকিছু আবার আগের মতো করা যায়। বন্ড দেখো, এই দুটো ইলেকট্রন যদি এখানে আসে তাহলে কি এখানে বন্ধন হয়ে যাবে, ঠিক আছে। উপরে বন্ধন দুটোর জায়গায় কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে। এই অক্সিজেনের কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে। আর দেখো এইখানে তো তোমার একটা বন্ধন আগে থেকেই আছে, যদি এই মাইনাস থেকে দুটো ইলেকট্রন এখানে শিফট করে তাহলে এখানে একটা বন্ধন চলে আসবে, ঠিক আছে। নাইট্রোজেন এখনো কয়তে আছে, দেখো নাইট্রোজেনে আজীবন প্লাসটা থাকবে, সাবধান, এটা কিন্তু লিখতে হবে। এই হলো নাইট্রোজেনের রেজিস্ট্রাকচার, এটা কিন্তু বহুত ঝামেলা, বুঝতে পারতেছো, বহুত ঝামেলা। এটা দুই তিনবার প্র্যাকটিস না করলে কিন্তু পারো না। এবং এইটাই আসবে, এটা 100টা স্টার, ঠিক আছে, 100 স্টার দেবে, এটা আসবে পরীক্ষায়। ভাইয়া এটা তো প্রকৃতিতে থাকে ভাইয়া। আচ্ছা তাহলে বলো এগুলো কি একটাও নেচারে আছে, নেচারে কি আছে, প্রকৃতিতে কোনটা থাকে, মাঝখানে প্রশ্ন হবো, মাঝখানে বললাম। এবার তুমি একটু মনোযোগ দিয়ে, এবার শোনো, মনোযোগ দিয়ে তুমি কিন্তু স্ট্রাকচারগুলো একটু অবজার্ভ করো, অবজারভেশন করো তো স্ট্রাকচারটাকে। চাইনিজ ব্রাশ যদি অবজার্ভ করো এখানে বলো তো, এইবার প্লাস গুলা কোন জায়গায়, এখানে প্লাস, আগে যে জায়গাগুলোতে মাইনাস ছিল এখনো জায়গাগুলোতে কি প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে। আচ্ছা আমাকে যদি বলো তো, প্লাস এবং নিরপেক্ষ জিনিসের মধ্যে, এই শোনো, প্লাস এবং নিরপেক্ষ জিনিসের মধ্যে কার কাছে ইলেকট্রন বেশি আছে, অবশ্যই নিরপেক্ষ কাছে। যদি তুমি রিলেটিভলি কম্পেয়ার করো পজিটিভ আর নিরপেক্ষ জিনিসের মধ্যে, নিরপেক্ষ জিনিসের কাছে ইলেকট্রন ঘনত্ব কি আছে, বেশি আছে না।
আর নিরপেক্ষ আর নেগেটিভ জিনিসের মধ্যে কার কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি? অবশ্যই নেগেটিভের কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি। এখন দেখো প্লাস গুলা কোন কোন জায়গায়? এই অর্থতে প্লাস, দেখো এবার অর্থতে প্লাস, প্যারাতে প্লাস, আবার অর্থতে প্লাস, ঠিক আছে না? অর্থতে প্লাস, প্যারাতে প্লাস, আবার অর্থতে প্লাস, অর্থ প্যারাতে প্লাস। এখন তুমি লজিক্যালি চিন্তা করো ভাই, তোমার কাছে যদি একটা ইলেকট্রোফাইল থাকে, ধরো NO2 প্লাস, তোমার কাছে যদি একটা ইলেকট্রোফাইল থাকে NO2 প্লাস, এটা তো ভাই কমন সেন্স দিয়ে বলা যায় ভাই, পজিটিভ জিনিস পজিটিভ জায়গায় কোনো অ্যাটাক করবে না, কমন সেন্স। পজিটিভ জিনিস ইলেকট্রোফাইল তো নিজে পজিটিভ, সে যেখানে ইলেকট্রন বেশি ওখানে অ্যাটাক করবে না, ঠিক আছে? যখন L2 প্লাস এই যৌগটার কাছাকাছি আসবে, সে কি দেখবে? সে দেখবে ও আচ্ছা এখানে তো অর্থ বেরাতে প্লাস আছে, আমি ওই জায়গায় আক্রমণ করব না, আমি ওই জায়গায় অ্যাটাক করব না। তাইলে আবার জিনিসটা বলো তো, যদি এই তিনটা কার্বনে প্লাস থাকে তাহলে এদের রেসপেক্টে দেখো, এদের রেসপেক্টে এই কার্বনগুলোর কি অবস্থা? এই দুটো পজিশনের কি অবস্থা বলো তো? এরা কি নেগেটিভ নাকি নিরপেক্ষ? এরা কি নেগেটিভ নাকি নিরপেক্ষ? এরা তো নিরপেক্ষ, এরা তো নিরপেক্ষ। বাট আমি কি বলছিলাম, পজিটিভ আর নিরপেক্ষর মধ্যে যদি তুলনা করি তাহলে কার কাছে ইলেকট্রন বেশি আছে? নিরপেক্ষ জায়গাতে কি বেশি? ইলেকট্রন ঘনত্ব বেশি। এখন বলো এই দুটো পজিশনের নাম কি ছিল? এই নাম কি ছিল? মেটা ছিল না? মেটা, এইটা একটা মেটা পজিশন, এটাও কি একটা মেটা পজিশন। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি অর্থপেরা অবস্থানে এবার কি ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কম, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কি বেশি। তাহলে এবার তো ইলেকট্রোফাইল অর্থপেরা অবস্থানে অ্যাটাক করবে না, এবার সে কোন পজিশনগুলোতে অ্যাটাক করবে? মেটা অবস্থানে গিয়ে অ্যাটাক করবে। এখন দেখো দুইটাই তো ভাইয়া মেটা, আগের বার অর্থ ছিল প্যারা ছিল, এইজন্য অর্থতে একবার অ্যাটাক হয়েছিল, প্যারাতে একবার অ্যাটাক হয়েছিল। এবার দুইটাই তো মেটা পজিশন, এবার দুইটাই তো মেটা পজিশন, তাহলে মেটা উৎপাদ একটাই আসবে, ঠিক আছে? হয় এই কার্বনে অ্যাটাক, না হলে কি এই কার্বনে অ্যাটাক। কথাটা বুঝতে পারছো? তার মানে যদি বেনজিন রিংয়ে NO2 থাকে, NO2 মূলকটা থাকে, NO2 মূলক কি করবে? সে অর্থপেরা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমায় ফেলবে এবং সে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি বজায় রাখবে, যার জন্য পরবর্তীতে ইলেকট্রোফাইলগুলা কোন অবস্থানে আক্রমণ করবে? মেটা অবস্থানে আক্রমণ করবে। মানে NO2 মূলকটা কাকে নির্দেশ করছে? NO2 প্লাসকে নির্দেশ করছে তুমি কোথায় অ্যাটাক করো? মেটা অবস্থানে গিয়ে আক্রমণ করো, আমি ওখানে ইলেকট্রন ঘনত্ব কি করে রাখছি? বৃদ্ধি করে রাখছি, বেশি করে রাখছি। তার মানে NO2 কে কি বলা যাবে? মেটা নির্দেশক বলা যাবে না, বিকজ ইট ইজ ডিরেক্টিং দ্য ইলেকট্রোফাইল, ঠিক আছে? টু অ্যাটাক অন মেটা পজিশন, ঠিক আছে না? ওকে, কথা বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিসগুলো, তুমি যদি কমন কাটার পড়ো পারো। ঠিক আছে, আজকে তুমি থাক, আমি এখন ওর ব্যাখ্যাগুলো আজকে লিখে দিচ্ছি না, আজকে সময় নেই, আগামী ক্লাসে আমি বুঝাই দেবো তুমি কিভাবে এক্সামে খাতা দিতে পারো।